সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই 2014-15 অর্থবছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে কর্মসম্পাদন চুক্তির দায়বদ্ধতায় নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালু করেন বার্ষিক কর্মসম্পাদনা এবং সরকারি কর্মকর্তাদের শুদ্ধাচার পুরস্কার। গেল অর্থবছরে এই চুক্তি বাস্তবায়নে সবচেয়ে সফল বিদ্যুৎ বিভাগ সহ 11টি মন্ত্রণালয় ও বিভাগ এবং ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে জয়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিচের দিকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও মনে করিয়ে দেন তিনি। আমরা চাই আমাদের কর্মক্ষেত্রে যেন সরকারের সমস্ত যে অর্থ ব্যয় হয় বা যে কার্যক্রম হয় তার একটা যেন গতিশীলতা আসে, পাশাপাশি একটা জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন, এটা সরকারের আমাদের ঘোষণা জিরো টলারেন্স, এবং এটা বাস্তবায়ন করা। আর আমি প্রধানমন্ত্রী না, আমি জাতির জনকের কন্যা, আমি দেশের সেবক, বাংলাদেশের মানুষের সেবক। এই সেবক হিসেবেই আমি নিজেকে চিনি, জানি এবং কাজ করি। কারণ এই দেশের মানুষ অনেক কষ্ট করেছে, তাদের সেই কষ্ট লাঘব করাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে আমাদের কাজ। আমরা যখন থেকে কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন শুরু করেছি, আমরা তার ভালো ফল পেতে শুরু করেছি। এবং আজকে যেমন 22-23 অর্থবছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সাফল্যের স্বীকৃতি স্বরূপ সম্মাননা যারা পেয়েছেন 11টি মন্ত্রণালয় এবং বিভাগ, আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। কারণ আপনারা আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত সাফল্য দেখাতে পেরেছেন এবং সার্বিক মূল্যায়নে যিনি প্রথম স্থান অধিকার করেছেন, এটা বিদ্যুৎ মন্ত্রণালয়। কথা ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবো, আমরা পৌঁছাতে পেরেছি। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মন্ত্রণালয়কে। আমাদের যে 2012 সালে যে শুদ্ধাচার চর্চা এবং দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলার যে লক্ষ্য, সে লক্ষ্যটা ছিল সুশাসন প্রতিষ্ঠা করা। আর এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শুদ্ধাচারটা দরকার। কাজে জাতীয় শুদ্ধাচার কৌশল আমরা প্রণয়ন করি এবং তা আমরা বাস্তবায়ন করা শুরু করি। 2015 সাল থেকে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে উত্তম শুদ্ধাচার চর্চাকারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হচ্ছে। অর্থাৎ স্বচ্ছতার সাথে যারা কাজ করবেন কাজে তারা পুরস্কার পাবেন। আর এই ধারাবাহিকতায় 2023-24 অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি আশা করি যে ভবিষ্যতে আরও অনেকেই এই পুরস্কারে আরও বেশি সংখ্যায় পাবেন, সেটাই আমি আশা করি। তবে এটা করতে হলে আপনার 600 মন্ত্রণালয়ের একেবারে নিচের দিক পর্যন্ত আপনাদের নজরদারি বাড়াতে হবে। আমাদের উপর দিকটা খুব ভালো আছে, নিচের দিকে কিছু সমস্যা হয়, কাজে সেইগুলি যাতে না হয় সবার মাঝে সেই চেতনাটা গড়ে তুলতে হবে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ যেমন গড়তে চাই, সেই সাথে সাথে যারা কাজ করে তাদের দক্ষতা এবং যোগ্যতাও যেন হয় অর্জন করতে পারেন, সেদিকেও আমরা দৃষ্টি দিয়েছি। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের যদি জাতিপিতা আমাদের এই সরকারি অফিসারদের বিদেশে পাঠিয়ে ট্রেনিং করায় আনতে পারেন, তা আমরা এখন পারবো না কেন? যদিও মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, 96 সালে শুরু করেছিলাম, 2001-এ বিএনপি এসে আবার সেটা বন্ধ করে দিয়েছিল, আমরা আবার তা চালু করেছি। আমরা চাই যে আমাদের যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে পরে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে সরকারি কর্মকর্তাদের বিচলিত না হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। এই পত্র পত্রিকা কি লেখলো
সেটা থেকে নার্ভাস হওয়ারও কিছু নেই, আর সেটা থেকে ঘাবড়াবারও কিছু নেই, বরং সেটা দেখবেন যে এর কোনো সত্যতা আছে কি না। যদি না থাকে ওটাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন, ওটা পড়ারও দরকার নেই। এটা হলো আমার আপনাদের পরামর্শ আপনাদের কাছে। কারণ আমি নিজেও অনেক পত্রিকা আমি পড়ি না। কেন? দেশটা আমার, আমি এই দেশকে ভালোভাবে চিনি, জানি। সেই ছোটোবেলার থেকেই তো রাজনীতির সাথে জড়িত, আর জন্ম নিয়েছি জাতির পিতার ঘরে। দেশকে ভালোভাবে, এই দেশের কীভাবে ভালো হবে মন্দ হবে সেটা তো আমাদের জানার কথা বেশি, আমাদের থেকে আর কেউ বেশি জানতে পারে না। আর আপনারাও আজকে দেশের পরিচালক, আমরা 5 বছরের জন্য আসি, আপনাদের একটা স্থায়ী সময় নিয়ে আসেন। বিশেষ করে আমাদের সচিববৃন্দকে বলবো, সরকার অফিসারদেরকে বলবো যে আপনারা তো দীর্ঘ সময় নিয়ে আসেন। আমাদের চিন্তাভাবনা দিয়ে আমরা যে পরিকল্পনা নিই সেটা দেশের কথা চিন্তা করি, কারণ আমরা মাটি আর মানুষের সাথে মিশেই এই রাজনীতিতে এসে আমরা এই পর্যন্ত এসেছি। আমরা ওই হঠাৎ করে ক্ষমতা অস্ত্র হাতে দখল করে টেলিভিশনে ঘোষণা দিয়ে ক্ষমতা আসি নাই। কাজে দেশের মাটি মানুষ প্রতি ইঞ্চি আমার জায়গা আমার চেনা, সেই হিসেবে এই দেশকে কীভাবে আরও উন্নত করা যায় সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে ওই কে কী লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। নিজের আত্মবিশ্বাস, নিজের বিবেক বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। এই আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ এবং নিজের বিবেক নিয়ে যদি কাজ করতে পারেন, যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। কাজে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি ক্ষমতায় আছে বলেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয়া কোটা বিরোধী আন্দোলনকারীদের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কী ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। তখন যখন তাদেরকে উদ্ধার করা হয়, এমনকি একজন আমাদের মিত্রশক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। আমাদের মেয়েরা বসে থাকতো না, তারাও কিন্তু কাজ করতো। পিরোজপুরের যে মেয়েটা, তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে, রান্না করতো এবং তার উপর পাশবিক অত্যাচার হতো, কিন্তু ওরই ফাঁকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাঁতরে পার হয়ে রাত্রেবেলা চিতলমারিতে যেয়ে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে আসতো। ধরা পড়ার পরে তাকে গাড়িতে, দুটো গাড়ির সঙ্গে তার 2 পা বেঁধে সেই গাড়ি দুদিকে টেনে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়। এইসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। হ্যাঁ, আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে, এখানে কেউ শান্তি কমিটিতে, কেউ রাজার কমিটিতে ছিল, কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনি। কিন্তু যে বাহিনীগুলি তারা তৈরি করেছিল, তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করতো, অত্যাচার করতো এবং লুটপাট করতো, গণহত্যা চালাতো। তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি, তাদেরকে বিচার করে তাদের ফাঁসি, অনেকের ফাঁসিও দিয়েছি। তাদের বিচার করে এই যারা তাদের দ্বারা নির্যাতিত তারা ন্যায় বিচার পেয়েছে। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কী চেতনায় বিশ্বাস করে, কী শিক্ষা তারা নিল, কী তারা শিখলো? সেটাই আমার এখন প্রশ্ন। যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের,
জাতির পিতার একটি ডাকে এদেশের মানুষ ঘর বাড়ি পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে রণক্ষেত্রে চলে গেছে, জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। আর এই যারা ওই বাহিনীতে ছিল তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, সেটা তো আমাদের ভুললে চলবে না। আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, তাহলে এদেশ এগিয়ে যাবে। এবং সেটা যে বাস্তবতা, ৭৫-এর পর থেকে যারা ক্ষমতায় ছিল প্রথমে ২১ বছর, তারপর ৯ বছর দেশকে কি দিতে পেরেছে? কিচ্ছু দিতে পারেনি। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি এবং আমরা ভুক্তভোগী, যখন ক্ষমতা এসেছি মাত্র ১৫ বছরের মধ্যে বাংলাদেশ আজকে বদলে যাওয়া বাংলাদেশ, বিশ্বে মর্যাদা আসলে অধিষ্ঠিত বাংলাদেশ, সেই দরটা তো থাকতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।